আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব স্টাডি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফরাসি বিপ্লব নিয়ে। টপিকসটা একটু কঠিন, কিন্তু এরকম সহজ ভাষায় যদি আপনারা একবার পড়েন তাহলে দেখবেন কখনোই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফরাসি বিপ্লবের আলোচনায় চলে যাই। রাজা ষোড়শ লুই একজন অত্যাচারী শাসক ছিলেন। তিনি গরিবদের প্যারিসের বাস্তিল দুর্গে বন্দি করতেন। 1776 সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সমর্থন করেন ফ্রান্স। রাজা ষোড়শ লুই ইউএসএকে সাহায্য করতে গিয়ে রাজ্যের কোষাগার শূন্য করে ফেলে। এ অর্থনৈতিক সমস্যা নিরসনের জন্য তিনি গরিবদের উপর উচ্চ কর আরোপ করেন এবং ধনীদের থেকে ঋণ নেন। এ অর্থব্যবস্থার মাধ্যমে রাজা ষোড়শ লুই সামন্তবাদ বা ফেডালিজম প্রতিষ্ঠা করেন। ধনীদের থেকে ঋণ নেওয়া শুরু করলে রাজ্যের ধনীরা তখন রাজ্যের অংশ দাবি করেন, কিন্তু রাজা তা প্রদানে অস্বীকৃতি জানায়। তখনই ধনী গরিব এক হয়ে বাস্তিল দুর্গের পতন ঘটায়। এ বিপ্লবকে বলে ফরাসি বিপ্লব। এটি ঘটে 1789 সালে। ফরাসি বিপ্লবের প্রধান নেতা ছিলেন রোবসপিয়র। 1793 সালে তিনি ষোড়শ লুইকে জিলোটিন দ্বারা শিরোচ্ছেদ করেন। প্রিলিতে বা যে কোনো ধরনের পরীক্ষার এমসিকিউতে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কত সালে ফরাসি বিপ্লব হয়। 1789 সালে। আর রাজা ষোড়শ লুইকে কী দ্বারা শিরোচ্ছেদ করা হয়, তাহলে এটা আপনারা অ্যান্সার করবেন। 1793 সালে তিনি ষোড়শ লুইকে জিলোটিন দ্বারা শিরোচ্ছেদ করেন। আর সামন্তবাদ বা ফেডালিজমের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, রাজা ষোড়শ লুই। ওকে, আমরা এবার নেক্সট পেজে দেখি। ষোড়শ লুই এর জেকবি অংশ তার সমর্থনে যুদ্ধ করে যান। তো ষোড়শ লুই মারা যাবার পরেও তার যে একটি সমর্থক গোষ্ঠী ছিল তারা কিন্তু যুদ্ধ করে গিয়েছিল, কিন্তু এরা সংখ্যা এত কম ছিল বলে খুব একটি লাভ হয়নি। ফরাসি বিপ্লব, আচ্ছা, এটা কিন্তু আপনাদের ভাইবা প্লাস এমসিকিউ দুইটাতেই অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ফরাসি বিপ্লবকে কেন বুর্জুয়া বিপ্লব বলা হয়। তো এটা বললে আপনারা বলবেন পৃথিবীর একমাত্র বিপ্লব যেখানে নিপীড়িত নির্যাতিতরা না করে ধনীরা করেছিল। তো ফরাসি বিপ্লব ধনীরা করেছিল বলে এর অপর নাম বুর্জোয়া বিপ্লব। এ বিপ্লবের মাধ্যমে ফ্রান্স সর্বপ্রথম ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা শুরু করেন। দেখুন, সামন্তবাদও কিন্তু ফ্রান্সের রাজা শুরু করেছিলেন, আর অপর থেকে ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা শুরু হয়। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই স্লোগানটি আসলে তৈরি করেছিলেন বিখ্যাত দার্শনিক জ্যাঁ রুসো। তার একটি বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তো এই বিপ্লবের সমর্থক ছিল আরও কয়েকজন দার্শনিক, তার ভিতরে ছিল মস্টেকো, তার গ্রন্থের নাম ছিল দ্য স্পিরিট অফ লস। তাছাড়া চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিস, এটা কিন্তু লন্ডন এবং প্যারিসকে উল্লেখ করেই লিখেছিলেন। আমাদের লাস্ট 46 BCS-এ কিন্তু এটা আসছে যে এখানে টু সিটিসের ভিতরে কোন সিটিকে উল্লেখ করা হয়েছে। এটা আসলে ইংলিশ লিটারেচার থেকে এসেছিল, তবে এটার কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা জিকেতেও পেয়ে গেলাম। লন্ডন এবং প্যারিসকে এখানে দুইটা সিটি বলিয়েছে। ওকে, 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে সম্রাট বলে দাবি করেন। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্টেরও অনেক বড় একটা হিস্ট্রি আছে। তিনি একজন ফরাসি সৈনিক ছিল, দীর্ঘদিন ধরে তিনি যুদ্ধের সাথে জড়িত ছিল। তো একটা পর্যায়ে তিনি ফরাসি বিপ্লবের মূল নেতা হয়ে ওঠেন। তো তার গল্পটা যদি আপনারা জানতে চান, তার হিস্ট্রি, তাহলে ওটার জন্য আমি আলাদা করে একটি ক্লাস দিব। আজকে যেহেতু শুধু ফরাসি বিপ্লব নিয়ে কথা বলছি, এজন্য আমি ওই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলবো না। তবে ফরাসি বিপ্লব আসলেই একটা কমন কোয়েশ্চেন, বোথ প্রিলি অ্যান্ড রিটেন, যে কোনো এক্সামে, যে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে। তো ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। 1799 সালে তিনি নিজেকে সম্রাট বলে দাবি করেন, আর এর মাধ্যমেই ফরাসি বিপ্লবের অবসান ঘটে। বিপ্লব শুরুর সময় তার বয়স ছিল 20 বছর, আর বিপ্লব শেষে তার বয়স হয় 30 বছর। এজন্য তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। আমি আশা করব আমার এই ক্লাসটা দেখার পরে আপনারা অবশ্যই এমন কোনো প্রশ্ন আসলে খুব সহজেই সলভ করবেন। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, ইউএসএ এর 110 বছর স্বাধীনতা পূর্তি উপলক্ষে ফ্রান্স ইউএসএকে স্ট্যাচু অফ লিবার্টি 1886 সালে উপহার দেয়।
তাহলে ওদের হচ্ছে 1776 সালে স্বাধীন হয় আমেরিকা। তো তার ঠিক 110 বছর পর 1886 সালে ওদের স্বাধীনতার পূর্তি অনুষ্ঠান উপলক্ষে ফ্রান্স কিন্তু একটা গিফট করে স্ট্যাচু অফ লিবার্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে 1889 সালে প্যারিসে আইফেল টাওয়ার প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল ইউএসএ। তো এই দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আমি এক নজরে আমার নোটটা একটু দেখিয়ে দিই। আমি কিন্তু রেগুলার বিভিন্ন কঠিন কঠিন টপিকস বলেন, এগুলো নিয়ে আমি খুব সহজে অ্যান্সার করানোর চেষ্টা করি। তো আপনারা হচ্ছে এরকম টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি অনেক আশা করব আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পড়াশোনা করবেন, আর আমার জব স্টাডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।